আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। সংযুক্ত আরব আমিরাত কি সৌদি আরবকে ধসিয়ে দিতে চায়? অর্থনৈতিকভাবে সৌদি আরবকে একটা চরম বেকায়দায় ফেলে দিতে চায় কি আরব আমিরাত? নাকি ইরানের বিপক্ষে থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে নিজেদের সম্পর্ক আরো নিবিড় করে তেল বিক্রি বাড়িয়ে নিজেদের প্রতিরক্ষা মজবুত করতে চায় সংযুক্ত আরব আমিরাত? কেন তারা ওপেক ছেড়ে দিল? এই কন্টেন্টে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে 65 বছর আগে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো মিলে একটা সংগঠন গড়ে তুলেছিল, যার নাম হলো ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টার্স কান্ট্রিজ। যেসব দেশগুলো ক্রুড অয়েল রপ্তানি করে সেসব দেশের সংগঠন। এরপর এই অঞ্চলের বাইরে অন্যান্য যে দেশগুলো রয়েছে, যেমন রাশিয়া, অন্যান্য দেশ, তারা মিলে আরো একটি জোট আছে, তার নাম হলো ওপেক প্লাস। মানে ওপেকের সঙ্গে আরো কিছু দেশ যুক্ত হয়েছে। এখন এই ওপেকে সৌদি আরব একটা প্রভাবশালী দেশ। প্রভাবশালী হওয়ার কারণও আছে। এবং সৌদি আরবের সঙ্গেই 1974 সালে যুক্তরাষ্ট্রের একটা চুক্তি হয়েছিল, যে চুক্তির আওতায় তারা ঠিক করেছিল যে ডলারের বিনিময়ে তারা তেল বিক্রি করবে, এবং ডলার পেট্রোডলার হয়ে গিয়েছিল, এবং সেই ডলার বিশ্বজুড়ে আধিপত্য বজায় রেখেছিল। এখন এই ওপেক থেকে যখন আরব আমিরাত চলে গেল, তা সৌদি আরবের উপরে একটা বড় চাপ তৈরি করছে। অর্থাৎ তেল বিক্রির ক্ষেত্রে সৌদি আরবের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ কিছুটা আলগা করে দিয়ে আরব আমিরাত চলে গেল। সৌদি আরব এবং আরব আমিরাতের তেল উত্তোলন এবং বিক্রি করার নীতিতে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। ওপেক এই যে তেলের দাম নির্ধারণ করে, উৎপাদন বাড়িয়ে উৎপাদন কমিয়ে। এখন সৌদি আরব সব সময় চায় যে উৎপাদন সীমিত রেখে বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে বা তেলের দামকে একটা মাত্রায় রাখতে, কিন্তু উৎপাদনকে অনেক বেশি বাড়াতে চায় আরব আমিরাত। তারা মনে করে যে যত বেশি তেল তোলা সম্ভব এবং সে অনুযায়ী বাজারে তেলের দাম তৈরি হয়। সুতরাং দেখা যাচ্ছে যে তেলের মূল্য এবং উৎপাদনের যে প্রক্রিয়া, তা নিয়ে আরব আমিরাতের সঙ্গে সৌদি আরবের একটা মতবিরোধ আছে, এবং এই মতবিরোধ নতুন কিছু নয়, অনেকদিন ধরেই চলে আসছে। কিন্তু অনেকদিন ধরে এই মতবিরোধ চলে এলেও ওপেক ছেড়ে যাওয়ার বিষয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত আরব আমিরাত নেয়নি। কারণ হলো যে ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে যদি আরব আমিরাত ওপেক ছেড়ে যেত, তাহলে সেটি একটা বড় ধরনের প্রভাব ফেলতো তার নিজের দেশের উপরে এবং আন্তর্জাতিক তেলের বিজনেসের উপরেও। এখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধ অনেক সমীকরণ বদলে দিয়েছে। ফলে সংযুক্ত আরব আমিরাত একটা সিদ্ধান্ত চট করে নিয়ে ফেলতে পেরেছে, এবং এই সিদ্ধান্তর পেছনে বিশ্লেষকরা নানা রকম সমীকরণ মেলানোর চেষ্টা করছেন। যেমন নাম্বার ওয়ান, একটা সমীকরণ হলো যে সৌদি আরবকে কিছুটা কোণঠাসা করা। সৌদি আরবের সঙ্গে তার যে বিরোধ আছে, যে প্রতিদ্বন্দ্বিতা আছে, প্রতিদ্বন্দ্বিতার পেছনে কাজ করেছে। এবং ইয়েমেনে ধরুন আপনার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সৌদি আরব এবং আরব আমিরাতের দূরত্ব রয়েছে, সুদানে এবং এমনকি আরো অন্যান্য জায়গাতেও সৌদি আরবের সঙ্গে আরব আমিরাতের একটা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। আবার ধরুন ইরান যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যের দেশগুলো সংযুক্ত আরব আমিরাতকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেনি। আরব আমিরাত ইরানের প্রচন্ড হামলার মুখোমুখি হয়েছে। এসব অভিযোগ তুলেই প্রকাশ্যে আরব আমিরাত ওপেক ছেড়ে চলে গেছে। কিন্তু এই যুদ্ধের সময়েও দেখা গেল যে সৌদি আরব এবং আরব আমিরাতের ভূমিকা দুই রকম। যেমন ধরুন আরব আমিরাত প্রকাশ্য এবং গোপনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে, ইরানের বিপক্ষে অবস্থান নিয়েছে, এবং আরব আমিরাত চেয়েছে যে যুক্তরাষ্ট্র যুদ্ধটা চালিয়ে যাক। এমনকি এমনও কথা বাজারে আছে যে আরব আমিরাত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছে যে এই যুদ্ধ যদি 9 মাস ধরেও চলে, তারপরেও তারা এই জন্য প্রস্তুত আছে, তাদের কিছু হবে না। মানে 9 মাস ধরে যুদ্ধ চললেও আরব আমিরাতের তাতে সায় রয়েছে, এরকম একটা কথা আন্তর্জাতিক বাজারে প্রচলিত রয়েছে। সৌদি আরব তাদের ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিয়েছে, তাদের আকাশও ব্যবহার করতে দিয়েছে। আপনাদের মনে আছে যে একটা সেন্ট্রি বিমানকে সৌদি আরবের একটা ঘাঁটিতে মিসাইল মেরে ভেঙে দিয়েছিল ইরান, সুতরাং ব্যবহার করতে দিয়েছে। কিন্তু আবার সৌদি আরব এই যুদ্ধ বন্ধ করার জন্য কিছুটা উদ্যোগও নিয়েছে। এই উদ্যোগটি নিয়েছে তারা পাকিস্তানের মাধ্যমে।
খুবই সুস্পষ্ট যে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে এমন একটা চুক্তি রয়েছে যে দুই দেশের যে কোনো একটা দেশ যদি আক্রান্ত হয় তাহলে ধরে নেবে তারা যে অপর দেশও আক্রান্ত হয়েছে। এবং যখন এই আলাপ আলোচনা চলছিল তখন মোট 16টির মতো যুদ্ধ বিমান পাকিস্তানের, সেগুলো সৌদি আরবের একটা ঘাঁটিতে নিয়ে রাখা হয়েছিল। সুতরাং দেখা যাচ্ছে যে এই যুদ্ধটা বন্ধ করে দেওয়ার জন্য যে কূটনীতি, সেই কূটনীতির পার্টেও সৌদি আরব রয়েছে। এখানেও কিন্তু আরব আমিরাত এবং সৌদি আরবের মধ্যে একটা সুস্পষ্ট বিরোধ, মতবিরোধ সেটা দেখা যাচ্ছে। এখন বিশ্লেষকরা বলছেন যে আরব আমিরাত এই যে এমন একটা সময় বেছে নিয়েছে যখন মধ্যপ্রাচ্য অস্থির, যখন হরমুজ প্রণালী বন্ধ, এ সময়ে এসে আরব আমিরাত তাদের এই ওপেক ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটি নিল। সুপ্রিয় দর্শক, সৌদি আরবে 3.5 কোটি মানুষের বসবাস। তাদের যে পরিমাণ তেলের মজুদ আছে তা আরব আমিরাতের মজুদের দ্বিগুণ। আরব আমিরাতে 10 লাখের মতো মানুষ বসবাস করে। সুতরাং তেল বিক্রির যে টাকা সেটি অল্প মানুষের ভেতরে ভাগাভাগি হয়। তাহলে অল্প মানুষের ভেতরে ভাগাভাগি হলে অল্প মানুষকে এই সিদ্ধান্তটি নিতে হয়। আবার আরব আমিরাত অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ করেছে, ফলে তাদের তেল বেশি উত্তোলন করার এক ধরনের সামর্থ্য তৈরি হয়েছে। সুপ্রিয় দর্শক, এই যুদ্ধ শুরু হওয়ার আগে সংযুক্ত আরব আমিরাত প্রতিদিন 35 লাখ ব্যারেল ক্রুড অয়েল রপ্তানি করত এবং তারা অবকাঠামোতে প্রচুর বিনিয়োগ করেছে এবং আরো বেশি পরিমাণে তেল উত্তোলন করার সক্ষমতা অর্জন করেছে। এখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর তারা বিকল্প পাইপলাইন এবং আরেকটি বন্দর ব্যবহার করে প্রতিদিন 19 লাখ ব্যারেল তেল রপ্তানি করতে পারছে। বিশ্ববাজারে তেলের চাহিদা রয়েছে এবং এই সময়ে আরো 10 লাখ ব্যারেল তেল সরবরাহ করার সক্ষমতা আরব আমিরাতের রয়েছে এবং এই তেল তারা যদি বিশ্ববাজারে ছেড়ে দেয় তাহলে অল্পতেই এটি শোষিত হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে। তেলের চাহিদা রয়েছে এবং মূল্যও ভালো পাবে। ফলে এই সময়টিতে এসে আরব আমিরাত ওপেক ছেড়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। অনেকে বলছেন যে এটি এমনও হতে পারে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আরব আমিরাত একটা গোপন চুক্তিতে গেছে, তাদের ভিতরে একটা সামরিক জোট তৈরি হতে পারে। কারণ ইসরায়েল আরব আমিরাতকে একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে তাদেরকে রক্ষা করার জন্য। এমনও হতে পারে যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আরব আমিরাত একটা কৌশল নিয়েছে ইরানকে ঠেকানোর জন্য। সে কৌশলের অংশ হিসেবে তারা ওপেক থেকে বের হয়ে এসেছে এবং ডলারের আধিপত্যকে টিকিয়ে রাখার জন্য মুদ্রা বিনিময়ের একটা চুক্তিও আরব আমিরাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের ভিতরে ধারণা করা হচ্ছিল যে ইরান যুদ্ধের পরে একটা ঐক্যমত তৈরি হয়ে উঠতে পারে, মধ্যপ্রাচ্য আরব বিশ্ব এক হয়ে উঠতে পারে, কিন্তু সেই বিষয়টি এখন সুদূর পরাহতই মনে হচ্ছে। বরং মধ্যপ্রাচ্যে এখন বিভেদ আরো বাড়ছে বলেই ধারণা করা হচ্ছে, তাই নয় কি? সুপ্রিয় দর্শক, আপনাদের কি মত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।